এই হাইকোর্টের কোন কোন বিচারপতি কার কার সাথে মঞ্চ শেয়ার করেছেন, কার কার সাথে ফ্লোর শেয়ার করেছেন, কার কার সাথে কোন কোন ক্লাব শেয়ার করেছেন, সেই যদি হিসেব আমরা দেখতে চাই বা দেখাতে চাই তাহলে ইতিহাস তৈরি হয়ে যাবে। আমি ওনার অভিযোগ জানি না, আমি অভিযোগ করছি যা ঘটনাক্রম যেদিকে যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে থাকতে পারবেন কিনা এটাই প্রশ্নের চিহ্নের সামনে চলে আসবে। কিছুকাল আগে রাজ্য সরকারের পক্ষ থেকে ভেট পাঠানো হয়েছিল বিভিন্ন বিচারপতিদের কাছে, ৩০-৩৫ জন সম্ভবত সেটা নিয়েছিলেন। আপনি ক্যামেরার সামনে অভিযোগ করছি তো, আমি এ নিয়ে কোনো মন্তব্য করব না, কিন্তু বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা তো নানাভাবে হয়েছে। কোন কোন বিচারপতির কাছে কোন কোন ভেট পৌঁছেছে আমি জানি না। অরুণবাবু ইদানিংকালে বন্ধ করে দিয়েছেন কেন? উনি তো একসময় করেছেন, অরুণাভ ঘোষ তো করেছেন, এই বিষয়ে বলেছেন। গিরিশ গুপ্তকে তখন মুখের ওপর ওখানে বলতে হয়েছিল, ভাই ফিরহাদ হাকিমের সঙ্গে আপনি বসেছিলেন, আপনি এটাকে শেষ করতে পারেন না। ওনাকে ছেড়ে যেতে হয়েছিল, চোখের সামনে আমরা দেখেছি। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। বিচারপতিদের মুখ বন্ধ করার জন্য সুপ্রিম কোর্টে গেলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, যে এসএলপি তিনি সুপ্রিম কোর্টে দাখিল করেছেন তার পরতে পরতে উঠে এসছে অসংখ্য তথ্য, যার গোটা একটা প্যারায় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম। নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ, কারণ রাজনৈতিক অবস্থানে দুটো বিভিন্ন মেরুতে থাকা দুটো দল সুপ্রিম কোর্টের এসএলপিতে জায়গা পেয়েছে। আর এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি। সব্যসাচী দা, ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের প্রথমে স্বাগত। একদম সরাসরি প্রশ্নে যদি আসি, সুপ্রিম কোর্টে বিচারপতিদের বিরুদ্ধে গেলেন অভিষেক ব্যানার্জি এবং সেটাও দেখা যাওয়া যায়, এবং জনমানুষে কিরকম প্রতিক্রিয়া করতে পারে? যে কোনো ব্যক্তি তার ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন আছে ভারতে। মামলা করেছেন, অসুবিধে কিছু নেই। এখন নির্ভর করবে সেই মামলা কিভাবে তার শুনানি হবে, কিভাবে বিচার হবে। তিনি কিছু অভিযোগ করেছেন বলে আমি শুনেছি, এখন বলবেন। কিন্তু আমাদের যা স্ট্যান্ডার্ড আছে নির্দিষ্টভাবে পাবলিক লাইফ অফ এ জাজ আমাদের দেশে, যদি এর একটা ঐতিহ্য যদি আমরা ধরি, তাহলে আমরা দেখতে পাবো যে সেটাও কিন্তু বিচারপতিদেরও ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের পক্ষে কিন্তু সম্পূর্ণভাবে সাংবিধানিক যে অধিকার সেটা কিন্তু সেক্ষেত্রেও রক্ষিত আছে, মৌলিক অধিকার। এটা কারোরই কাটেল করা যায় না। যেটা রেস্ট্রিকশন আছে সেটা হচ্ছে অনগোয়িং কোনো ম্যাটার, তার সামনে যে ম্যাটারের শুনানি হচ্ছে সেই ম্যাটার সম্পর্কে কিছু বলার ক্ষেত্রে, কিছু একদম সরাসরিভাবে যুক্ত কোনো ঘটনার সঙ্গে, তখন কিন্তু এ বিষয়ে কিছু নির্দিষ্ট রেস্ট্রিকশন থাকলেও থাকতে পারে। এবং ব্যাঙ্গালোর কনভেনশনে সেই রকম কথাই উল্লেখ করা আছে। এখানে বলে দিই, এসএলপিটা ব্যাঙ্গালোর যে নির্দেশনামা সেটাকে উল্লেখ করে পরিষ্কারভাবে লেখা আছে। কিন্তু অনেকে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বা সৌমেন নন্দীর এই মামলাটা আলটিমেটলি বিচারপতি গঙ্গোপাধ্যায় এজলাসেই নেই, ফলে উনি যে মন্তব্য করছেন অসুবিধাটা কোথায়? প্রশ্নটা হচ্ছে যে ব্যাঙ্গালোর কনভেনশনের উল্লেখ করলে ব্যাঙ্গালোর কনভেনশনকে বুঝতে হবে। ব্যাঙ্গালোর কনভেনশনে বলা আছে কি, যেটা তার সামনে বিচার্য সেই বিষয়ে তিনি বলতে পারবেন না, বাকি বিষয়ে তো বলার কিছু নেই। ফলে জাস্টিস গাঙ্গুলির সম্পর্কে আজ পর্যন্ত যে কটা অভিযোগ এসছে, এই একটি অভিযোগও ধোপে টেকে না, এই কারণেই যে উনি তার সামনে বিচার্য কোনো বিষয় সম্পর্কে কোনো পাবলিক স্টেটমেন্ট তিনি করেননি। যেটা সম্পর্কে বিচার হচ্ছে বা ফাইনাল চূড়ান্ত রায় আসছে সেরকম সম্পর্কে কিন্তু কোনো পাবলিক স্টেটমেন্ট তিনি করেননি। আমি খুব সতর্কতার সঙ্গে এবং সিরিয়াসলি আই এম মেকিং দিস স্টেটমেন্ট। আরও একটা বিষয় সুব্রতদা, উনি যে প্রশ্নগুলো তুলেছেন একদম সাধারণ মানুষের প্রশ্ন। বিষয় হলো বিচারপতি হিসাবে এই প্রশ্নগুলো তোলা কি যায়? কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তিগত সোশ্যাল নেটওয়ার্কে প্রকাশ করুক, সুপ্রিম কোর্টে বারংবার দুর্নীতি আটকাতে চলে যাচ্ছে, কত টাকা খরচ হচ্ছে সরকারের। আলটিমেটলি বিচারপতি এবং সাধারণ মানুষের মধ্যে তো একটা সূক্ষ্ম লাইন আছে, এই লাইনটা কি ক্রস করেছেন বলে মনে হয়? আমি আবার বললাম যে ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন বিচারপতির আছে, এক। 2 নম্বর, একজন বিচারপতির একটা দায়িত্ব থাকে যে পাবলিক লাইফের যে কনসার্ন আছে সেই কনসার্ন সম্পর্কে জনগণকে জানানো, এই ডিউটি টু ডিসচার্জ টু দি নেশন, যেটা আমরা দেখেছি আমাদের সুপ্রিম কোর্টের 5 জন বিচারপতি যখন প্রেস কনফারেন্স করেছিলেন
2017 সালে, তখন কিন্তু তারা একটি কথাই বলেছিলেন, জাস্টিস গগৈ তখন তিনি ছিলেন সেই প্রেস কনফারেন্সে বলেছিলেন, উই হ্যাভ এ ডিউটি টু ডিসচার্জ টু দ্য নেশন। যে কিছু ঘটনা থাকে আলটিমেটলি মনে রাখতে হবে, ইনস্টিটিউশনগুলো সাংবিধানিক দেশে এগুলি জনগণের প্রতিষ্ঠান, কারোর ব্যক্তিগত প্রতিষ্ঠান নয়। এবং পরিষ্কার করে বলতে গেলে আমাদের রাষ্ট্রের স্তম্ভ কিন্তু জনগণের জন্যে, জনগণের দ্বারা। এর পদ্ধতিটা চলবে কিভাবে সেটা সংবিধান নির্দিষ্ট করেছে, কিন্তু আসল সংবিধানের মালিক জনগণ। ফলে জনগণকে জানানোর জন্য একজন বিচারপতি, তিনি যদি তার ইন্ডিপেন্ডেন্ট অফিস, তার ইন্ডিপেন্ডেন্স রক্ষা করে কোনো বক্তব্য রাখেন, সেটা সম্পূর্ণভাবে প্রোটেক্টেড বলেই আমি মনে করি। যে পয়েন্টটা নিয়ে সব থেকে বেশি আলোড়ন হওয়া উচিত ছিল, কোনো মিডিয়া সে অর্থে আলোচনা করছে না, সেটা হলো এই এসএলপি 13 নম্বর পয়েন্টে পরিষ্কারভাবে বলা হয়েছে সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফর্মার মিনিস্টার কান্তি গাঙ্গুলির সঙ্গে মঞ্চ শেয়ার করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই হাইকোর্টের কোন কোন বিচারপতি কার কার সাথে মঞ্চ শেয়ার করেছেন, কার কার সাথে ফ্লোর শেয়ার করেছেন, কার কার সাথে কোন কোন ক্লাব শেয়ার করেছেন, সেই যদি হিসেব আমরা দেখতে চাই বা দেখাতে চাই, তাহলে ইতিহাস তৈরি হয়ে যাবে। ফলে ও বিষয়ে যত কথা কম বলা যায় ততই মঙ্গল। যদি ইট ছোড়া হয়, পাটকেল পড়তে পারে, আমার মনে হয় বিচার ব্যবস্থার পক্ষে সেটা খুব একটা সুখকর হবে না। কিন্তু এখানে পরিষ্কারভাবে মেনশন করা হয়েছে যে অ্যালায়েন্স টু এ পলিটিক্যাল পার্টি, মানে পলিটিক্যাল পার্টির সঙ্গে বিকাশবাবু যে পার্টির সঙ্গে অ্যালায়েন্স, ঠিক তার বিপরীত পার্টি হলো এআইটিসি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলে। কিন্তু কোথাও কি একটা বিরোধ হচ্ছে। এবং আরেকটা উল্লেখযোগ্য বিষয় যে ছবিগুলো অ্যাটাচ করা হয়েছে, সেই ছবিতে আমাকে বলতে হচ্ছে দর্শকদের সামনে, একটা ছবিতে আপনার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এটা কি রকম? এই যে এই পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী দিবস, বিকাশবাবু, অভিজিৎ গাঙ্গুলি, কান্তি গাঙ্গুলি দাঁড়িয়ে আছেন। এটা কিন্তু অভিষেকের হলফনামা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি, দেখাচ্ছি, আপনারা দেখবেন। সেখানে একটা জায়গায় দেখতে পাচ্ছি আপনারও একটা উপস্থিতি কোথাও গিয়ে একটা ছবিতে দেখা যাচ্ছে। ফলে এই অনুষ্ঠানটা কিসের ছিল? যেখানে আপনি একটু দেখি কি ছবি বলছো তুমি? এই যে এই ছবিটা, এই দেখেন এই ছবিগুলো যেগুলো অ্যাটাচ করা হয়েছে। কোথায় ছবি? পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী দিবস। আমার ছবি তো দেখতে পাচ্ছি না। আমি যদি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম কদিন আগে। এই যে আপনি দাঁড়িয়ে আছেন এখানে অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে একই সারিতে, এবং আপনি কান্তি গাঙ্গুলি, অভিজিৎ গাঙ্গুলি, বিকাশবাবুর সঙ্গে দাঁড়িয়ে আছেন আপনারা একসাথে। ডিসেম্বর, হ্যাঁ, এটাও ডেটটা মেনশন করেছে। পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী। হ্যাঁ, ডিসেবিলিটি রাইট ইজ এ কনস্টিটিউশনাল অ্যাসপিরেশন, কনস্টিটিউশনাল গোল। ইকুয়ালিটির পক্ষে একজন বিচারপতি সেখানে নিমন্ত্রিত তিনি গেছেন। আমি একজন আইনজীবী এবং এই সংগঠনটির রাজ্যের যে কমিটি আছে সেখানকার সহসভাপতি। আপনি সভাপতি? ও, তো আমি সেখানে গিয়েছি, উপস্থিত ছিলাম। এবং কান্তি গাঙ্গুলি আছেন, বিকাশবাবু আছেন, কান্তিবাবু নিজে। এখন সিপিএম এর লোকেরা যদি ডিসেবিলিটি রাইট নিয়ে বেশি লড়াই করে, তাহলে সিপিএম এর লোক না, এটা সংবিধান বিরোধী। তাহলে বলো সিপিএম এর লোকেরা ডিসেবিলিটি রাইট নিয়ে লড়তে পারে না, আইন করে দাও না। এটা তৃণমূলের নেতা। আমি শুনেছি গত বছর ডক্টর শশী পাঁজাকেও আমন্ত্রণ করা হয়েছিল। রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী কোনো রাজনৈতিক দলের সংগঠন নয়, এটা বোঝার চেষ্টা করতে হবে। আসুক না, তৃণমূলের লোকেরাও আসুক না, তারা বলেন না কেন, তারা ডিসেবিলিটি রাইট নিয়ে বক্তব্য রাখেন না। তৃণমূলের সেই রাজনৈতিক ভিশন নেই, তার জন্যই সমস্যা হচ্ছে। তৃণমূলের যদি এই রাজনৈতিক ভিশন তৈরি হয় তাহলে ভালো হবে তো। অন্ততপক্ষে এই রোজেকার এই কে কত টাকা চুরি করলো, কার খাটের তলায় কত টাকা বেরোলো, আর কোন মন্ত্রী কোথায় জেলে গেল, কত টাকার রেশন চুরি হলো আর কত টাকার চাকরি চুরি হলো, এর থেকে তো ভালো কাজ হতো যদি তারা এইসব কাজ করতেন। আর একটা বিষয়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন মীনাক্ষীর থেকে হয়তো চাইবেন যদি অভিষেক দেন। আলটিমেটলি মীনাক্ষীও সিপিএম এর প্রতিনিধি, অন্তত এইটা লেখা আছে এখানে। ফলে আলটিমেটলি সিপিএম ভার্সেস এআইটিসি একটা যুদ্ধ হচ্ছে বলা হচ্ছে সুপ্রিম কোর্টে পরিষ্কারভাবে। মীনাক্ষীর থেকে চাইবেন কি অভিষেক বাবুর থেকে চাইবেন, এটা তো রাজনৈতিক দল যারা করেন তাদের এটা কাজের মধ্যে পড়ে, যে প্রকাশ্যে তার কত আয় সেটা বলবার হিম্মত এটা থাকা তো দরকার, কারণ এটা ট্রান্সপারেন্সি। আমি যে পেশা করি সেই পেশার সঙ্গে
বা আমি যে কাজ করি এই কাজের সঙ্গে আনুপাতিক যে সংখ্যা তার ভিত্তিতে আমার রোজগার হচ্ছে কিনা এবং তার ভিত্তিতে আমি ট্যাক্স দিচ্ছি কিনা, এবং এই দুটো জায়গাকেই দেখতে হয়। তো এটা যারা বলতে পারবেন তারা রাজনীতিতে থাকা মঙ্গলজনক, আর যারা এটা নিয়ে ভয় পান তাদের আমি জনগণের স্বার্থে বলবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই হলফনামাটি আপনারা নিজেরাও দেখে নিতে পারেন। 14 হলফনামা যদি পান, 19 হলফনামা দেখবেন, ও তো বলাই আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হলফনামা যদি চ্যালেঞ্জ হয়, আমি বলছি ওখানে উনি মিথ্যে কথা লিখেছেন। ওখানে লেখা আছে যে উনি রোজগার করেন বাড়ি ভাড়া দিয়ে। ওনার বাড়ি যেখানে বলা হয়েছে কোন কোন বাড়ির উনি মালিক, কোনো বাড়ির কথাই নেই, উনি একটি বাড়িরও মালিক নন হলফনামা অনুসারে। এবং সেখানে বলা হয়েছে যে ওনার রোজগার আসে হচ্ছে হাউস রেন্ট, স্যালারি, এইসব থেকে। হাউস রেন্টটা এলো কোথা থেকে? এগুলো তো কেন্দ্রীয় সরকার এবং তার যে বিভিন্ন এজেন্সি, ইনস্ট্রুমেন্টালিটিস, ডিপার্টমেন্টস আছেন তাদের দেখার কাজ ছিল। আয়কর দপ্তরে তো এই অভিযোগ আমি শুনেছিলাম সুজনদারা দিয়ে এসেছিলেন। সুজনদা তো নির্দিষ্টভাবে এটা পাঠিয়েছেন, বিভিন্ন জায়গাতে পাঠিয়েছেন। তো সেখানে এখনো পর্যন্ত কেন কার্যকরী হলো না? এই মিথ্যে কথা তো এটা। একই লোক যার বাড়ি নেই সে আবার বাড়ি ভাড়া রোজগার করতে পারে, সোনার পাথরবাটি মনে হয় নাকি? তো এইটা তো যে কেউ পেয়ে যেতে পারেন। আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই হলফনামার সঙ্গে যদি বাকি তথ্য যা আসছে বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যা জমা দিচ্ছেন বলে আমরা ধরতে পারছি, এটা ডিসপ্রপোর্শনেট অ্যাসেট হয়ে যাবে না তো? এটাই ভয় করছে না তো যে 19 সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে তো? কোথাও গিয়ে ওনার অভিযোগ আরো 4টে নির্দিষ্ট করে আছে। আমি ওনার অভিযোগ জানি না, আমি অভিযোগ করছি যা ঘটনাক্রম যেদিকে যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে থাকতে পারবেন কিনা এটাই প্রশ্নের চিহ্নের সামনে চলে আসবে। কারণ আমি বলবো প্রত্যেকটি মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া হলফনামা দেখুন এবং দেখেই যে ডিসক্রিপেন্সি আছে হাউস রেন্ট এবং বাড়ি না থাকা, এটা মিথ্যে কথা কিনা সেই প্রশ্নটা সবাই করুন। কারণ এমন একজন নেতা তিনি, যিনি অবশ্যই বড় নেতা, জনগণ তাকে জিতিয়েছেন, ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ। সেখানকার মানুষকেও বলবো এটা ভেবে দেখবার জন্য, আপনাদের সাংসদ কিন্তু যেটা লিখছেন সেটার মধ্যেই কিন্তু তার দ্বিচারিতা, মিথ্যে কথা। কারণ যে কথাটা সত্য হতে পারে না সেটাই মিথ্যা, ফলস, সেইটা তিনি বলেছেন, দ্যাট ইজ দেয়ার অন দি রেকর্ড। তাহলে আমার মনে হয় যে এ নিয়ে ভাবনা চিন্তা করার দরকার আছে। আপনারা কোর্টে কেন সুমোটো মামলা করছেন না? আরে আমরা দেখতে চাইছি তো একজন জনপ্রতিনিধি, সুমোটো মামলার প্রশ্ন মানে না, আপনারা নিজে কে করবে? কে স্বতন্ত্রভাবে করছেন না কেন? পুলিশ অভিযোগ কোথায় নির্বাচন কমিশনে। শোনো, আমি একটা কথা বলি, আমরা একটা জিনিস দেখি, জুডিশিয়াল পলিটিক্স ইজ ভেরি ডেঞ্জারাস থিংস। আজকে তো ঘটছে, তুমি দেখতে পাচ্ছ না কি হচ্ছে বলো তো? জুডিশিয়াল পলিটিক্স আমরা বলবো না কি হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে তো। পঞ্চায়েত মামলার ক্ষেত্রে নির্দিষ্টভাবে যে আমাদের এখানে দেখা গেছে ইলেকশন কমিশন এবং সরকারের হয়ে ব্যাট করতে কিছু লোককে দেখতে পাইছি আমরা। জাস্টিস সিনহা তদন্ত করছেন, সেই তদন্তের নির্দেশ দিচ্ছেন, আর পর সেইগুলোকে গিয়ে শুধুমাত্র একটা নির্দিষ্ট মেনটেনেবিলিটি পয়েন্ট আর এই পয়েন্ট ওই পয়েন্টে গিয়ে সেগুলোকে উপর থেকে স্টে করে দেওয়া হয়। চোখের সামনে দেখা যায় না? প্রত্যেকে দেখছি আমরা। তদন্ত আটকানোর অধিকার কে কাকে দিয়েছে? জনগণের তদন্ত বিডিও এসডিওরা চুরি করবে? আজকে হচ্ছে, নির্দিষ্ট করে বলবো, প্রয়োজন পড়লে প্রমাণ হাজির করব। কিছুকাল আগে রাজ্য সরকারের পক্ষ থেকে ভেট পাঠানো হয়েছিল বিভিন্ন বিচারপতিদের কাছে, 30-35 জন সম্ভবত সেটা নিয়েছিলেন। আপনি ক্যামেরার সামনে অভিযোগ করছি তো, এবং এটাও বলছি তৎকালীন যিনি প্রধান বিচারপতি ছিলেন প্রকাশ শ্রীবাস্তব,
তিনি সেটা রিফিউজ করেছিলেন, নিতে অস্বীকার করেছিলেন। এই ভেট পৌঁছেছিল, রাজ্য সরকার এটা করেন। এই প্রবণতা কি এখনো চলছে বলে আপনি মনে করেন? আমি এ নিয়ে কোনো মন্তব্য করব না, কিন্তু বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা তো নানাভাবে হয়েছে। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। অভিষেক ব্যানার্জি আশঙ্কা প্রকাশ করছেন যে বিচারপতিদের কথা শুনে কেন্দ্রীয় সংস্থারা প্রভাবিত হবে। এটাই হচ্ছে একটা রাজনৈতিক নেতার, আমি বলবো হীনমন্যতায় ভোগা একজন রাজনৈতিক নেতার একটা এক্সপ্রেশন। রাজনৈতিক নেতা বিচারপতিদের দ্বারা প্রভাবিত হয়ে যাবেন। বিচারপতিরা কে? কেন্দ্রীয় সংস্থা প্রভাবিত হবে বলছে। কেন্দ্রীয় সংস্থা প্রভাবিত হয়ে যাবে। রাজনৈতিক নেতার যদি হিম্মত না থাকে যে আমি বুক চিতিয়ে লড়বো, যা পারিস করে নে, কারণ জনগণ আমার সাথে আছে, এই হিম্মত যদি না থাকে তাকে রাজনৈতিক নেতা মনে করাই ভুল। রাজনৈতিক জোর হচ্ছে এটা, এটা রাজনৈতিক নেতাদের গৌরব। সে নেতা মনে করেন যে বিচার ব্যবস্থা থেকে দু চারটে কমেন্ট এলে, সমালোচনা এলে তিনি সেটা ট্যাকেল করতে পারবেন না, তিনি তদন্ত প্রভাবিত হয়ে যাবে। আইদার রাজনৈতিক নেতাই নন, নেতা তৈরি করা হয়েছে, প্রজেক্ট করা হয়েছে, ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে, ভাই ভাতিজা কালচার দিয়ে তাকে আরো মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করা হয়েছে, অথবা তিনি নিজে এতটাই দুর্নীতিতে নিমজ্জিত যে প্রতি মুহূর্তে তাকে ভয়ে তাড়া করে বেড়াচ্ছে। এটাই হচ্ছে বাস্তব কথা। একজন সে কি বলতে পারে তৃতীয় কোনো বেঞ্চ গঠনের আবদার বা এটা চেষ্টা করতে পারে? এটা কিভাবে সম্ভব? চাইতে পারে, এখন ছেলের হাতের মোয়া নয় তো সবকিছু। সব অভিযুক্ত ব্যক্তির সাইকোলজি নিয়ে চর্চা করা খুব জরুরি। অভিযুক্ত ব্যক্তির সাইকোলজি নিয়ে চর্চা করা খুব জরুরি। অভিযুক্ত ব্যক্তির গ্রোথ, আপব্রিঙ্গিং, এটা সম্পর্কে জানা খুব জরুরি। এখন যাকে অভিযুক্ত হিসেবে দেখাচ্ছেন, এই অভিযুক্ত ব্যক্তিকে তো তৈরি করার পিছনে কিছু লোকের ভূমিকা আছে। কিছু লোকের থাক বা না থাক, একজনের ভূমিকা তো এখানে আছে গোটা পশ্চিমবঙ্গে। এখন তার সাইকোলজি, তার ইতিহাসটা বুঝলেই সেটা পরিষ্কার বোঝা যায়। যে পিসি নিজের ডিগ্রি নিয়ে মিথ্যে কথা বলে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন, তার ভাইপো হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এরকম দু চারটে হুমকি হামকা দেবেন না, এটা ভাবাটা বোধহয় একটু দুষ্কর হবে। তবে যা বুঝছি স্বৈরতন্ত্রের ভবিষ্যৎ, সেটা তো ইতিহাস থেকে আমরা শিক্ষা নিয়ে জানি, বেশি দিন চলে না। কিছু কিছু সময় সেটা মাথা ছাড়া যায়, দেখে মনে হয় সেটা অন্ধকার যুগটা অনেক দিন চলবে, কিন্তু যখন সেটা চলে যায় তখন কিন্তু মানুষ কোনো কাউকেই ছেড়ে দেন না এবং তাদের ফল ভবিষ্যৎ কিন্তু ভয়ঙ্করী হয়। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। না, আপনি যেটা বললেন যে অভিষেক ব্যানার্জির রাজনৈতিক কেরিয়ারই শেষ হয়ে যেতে পারে, ফলে আলটিমেটলি আপনারা কি একটু এগিয়ে আসবেন এই যে বিষয়গুলো মুখ খোলার কথা? আমি বিশ্বাস করি জনগণের শক্তিতে। আপনি যদি জিজ্ঞেস করেন আমাকে আপনি কি জুডিশিয়াল অ্যাক্টিভিজমে বিশ্বাস করেন, আমি বলবো যে জুডিশিয়াল অ্যাক্টিভিজম কথাটা প্রয়োজন হয়ে পড়ে, কারণ জুডিশিয়ারি ট্যাসিট হয়ে যায় বলে, জুডিশিয়ারি ঠান্ডা হয়ে যায় বলে, জুডিশিয়ারিকে কমিটেড জুডিশিয়ারি করে দেওয়া যায় বলে, সেই কারণে জুডিশিয়াল অ্যাক্টিভিজমের দরকার হয়। কিন্তু জুডিশিয়ারি যদি তার ডিউটিতে প্রত্যেক মুহূর্তে কনসার্ন থাকেন, যেটা দিয়ে শুরু করেছিলাম, এই পাবলিক লাইফ অফ এ জাজ, এইটা যদি ট্রান্সপ্যারেন্ট থাকে মানুষের কাছে, তাহলে আমার মনে হয় যে এই প্রশ্নগুলো উঠবে না। জুডিশিয়ারিকে শুধুমাত্র কিছু পেশাদার উকিলের পকেটে পুরে রাখবো আর কিছু লোকজন এসে এই তো প্রশ্ন উঠবে না।
আমরা বলবো না 370-এর জাজমেন্টটা খারাপ, বলবো না? রাম মন্দিরের জাজমেন্ট লেখার পর সেখানে কোনো বিচারপতি সই করলেন না, তার ব্যাখ্যা হচ্ছে উই থট ইটস গোয়িং টু বি এ কোর্টস জাজমেন্ট বলে তার ব্যাখ্যা দিচ্ছেন কেউ কেউ, আমি দেখছি দিতে পারেন তার ব্যাখ্যা, কিন্তু কোর্টস জাজমেন্ট যদি হয় তাহলেও জনগণের এই অধিকার আছে কে কে ওই জাজমেন্টটা লিখেছিলেন এটা জানার। ইতিহাসে তো এটা থাকা উচিত, থাকবে, এবং এই সমালোচনা তো জাস্টিফাইড, ভ্যালিড, আমার সংবিধানই অনুমতি দিয়েছে। ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের জোর হচ্ছে এইখানে। ঠিক তেমনি ভাবে যখন আমরা দেখি যে একটা দুর্নীতিকে বন্ধ করবার জন্য কিছু মানুষ, তাদের মধ্যে কেউ কেউ হয়তো বিচারপতিও, তারাও অনেক সময় অ্যাক্টিভ হয়ে যান, হাইপার অ্যাক্টিভ হয়ে যান, আর সাধারণ মানুষের মামলা গেলে সেখানে টেকনিক্যালিটি, মেনটেনেবিলিটি, পাতার পর পাতা পড়া হচ্ছে, প্রশ্ন তুলতে হবে। মানে হাইকোর্টের কিছু বিচারপতি দুর্নীতির মামলা করতে সাহায্য করছেন না বকলমে, এই অভিযোগ আপনি করছেন? বিভিন্ন অভিযোগ নয়, আশঙ্কা প্রকাশ, এগুলো আশঙ্কা প্রকাশও নয়, এগুলো হচ্ছে ওশেন অফ ইনফরমেশনের মধ্যে অসংখ্য তথ্য, খালি পিক আপ করতে হবে, ঠিক সময় ঠিক জায়গায় আঘাতটা আনতে হবে, সময়টা এলেই সেই আঘাত আনা হবে, কারণ সমস্ত তথ্য আমাদের কাছে আছে। কোন কোন বিচারপতির কাছে কোন কোন ভেট পৌঁছেছে আমি জানি না। অরুণবাবু ইদানিংকালে বন্ধ করে দিয়েছেন কেন? উনি তো এক সময় করেছেন, রাইট, অরুণবাবু ঘোষ তো করেছেন, এই বিষয়ে বলেছেন, হয়নি? গিরিশ গুপ্ত যখন এখানে নারদার মামলাটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, নিজের বইতেও লিখেছে বিচার ব্যবস্থা সম্পর্কে। গিরিশ গুপ্তকে তখন মুখের ওপর ওখানে বলতে হয়েছিল, ভাই ফিরহাদ হাকিমের সঙ্গে আপনি বসেছিলেন, আপনি এটাকে শেষ করতে পারেন না, ওনাকে ছেড়ে যেতে হয়েছিল, চোখের সামনে আমরা দেখেছি। হাইকোর্টের এটা নতুন তো কিছু নয়, বিচারপতিরা অন্য জগতের মানুষ নন, অন্য গ্রহ নক্ষত্রের মানুষ নন, বিচারপতিরা এই ব্যবস্থার মধ্যে থাকা মানুষ। বিচারপতিরা যেমনভাবে মানুষের মধ্যেও দুর্নীতি আছে, মানুষের মধ্যেও নেগেটিভিটি আছে, মানুষের মধ্যেও নানা রকমের রাজনৈতিক মতবাদের প্রভাব আছে, বিচারপতিদেরও কিন্তু সেই রকম প্রভাব রয়েছে। প্রভাবের ঊর্ধ্বে কেউ নন। তার মানে কি সবাই ফিনান্সিয়ালি ডিসঅনেস্ট? ডিসঅনেস্টি শুধু ফিনান্সিয়ালি হয় না, মেন্টালি হয়, মানসিকভাবেও হয়, হওয়া যায়। অন্ততপক্ষে আজকের পশ্চিমবঙ্গে এটা করিয়ে দেওয়া যায় খুব সহজে, যে কারণে একটা সময় রাজ্যের মুখ্যমন্ত্রী, তার সঙ্গে আরও দুজন ব্যক্তি, একজন আমাদের সারদার প্রাক্তন ওই কি এমপ্লয়ি ছিলেন, এবং সাংবাদিক ছিলেন, এমপি ছিলেন, এবং এখনও তিনি রাজনৈতিকভাবে খুবই রেলিভেন্ট, সেই ব্যক্তি মিলে চার্টার্ড ফ্লাইটে করে নাগপুর গিয়েছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি জয়নারায়ণ প্যাটেলের মেয়ের বিয়েতে নিমন্ত্রণ রক্ষা করতে। আমি শুনেছি নিন্দুকেরা বলেন, এমনই কোনো একজন নিন্দুক আমাকে সে বলে গিয়েছিলেন চার্টার্ড ফ্লাইটটা নাকি সেই সময় সুদীপ্ত সেনের পয়সাতেই নাকি ভাড়া করা হয়েছিল, সরকারি ফ্লাইট টাকা সত্ত্বেও, টিকিট টাকা সত্ত্বেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওই ফ্লাইটে করে নাকি নাগপুর গিয়েছিলেন। জানি না, নিন্দুকেরা বলে, আর আরটিআই করলে পাওয়াও যায় কে কোথায় যায়। ফলে এটা নিয়ে যত আমরা মুখ খুলব তত বিষয়টা খারাপ জায়গায় যাবে। লেটস নট ডিস্ট্রয় দি সিস্টেম। আমরা জুডিশিয়ারিকে দেখতে চাই ট্রান্সপারেন্সি রক্ষা করার প্রশ্নে এবং ইন্টিগ্রিটি রক্ষা করার প্রশ্নে। আফটারঅল আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, এবং আমাদের জুডিশিয়ারি এখনো পর্যন্ত এখানে দাঁড়িয়ে রয়েছে তার ট্রান্সপারেন্সি, ইন্টিগ্রিটি এবং আস্থা, মানুষের যে আস্থা সেটাকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে। সত্যি এই তথ্য আর তত্ত্বের মাঝখানে আটকে গেছে কয়েকটা শব্দ: ভরসা, বিশ্বাস এবং স্বপ্ন। আর স্বপ্নের সঙ্গে জড়িত সাধারণ মানুষের জীবন, চাকরি প্রার্থীদের জীবন, আলটিমেটলি মূল্যবোধ। এই সমাজে যদি যারা হাতড়ে বেড়াচ্ছেন তাদের কাছে এই তথ্যগুলো কেমন লাগবে আমার জানি না, কিন্তু আলটিমেটলি তেতো কথাগুলো কোনো না কোনো সময় সুমধুর হয়ে এই সমাজের মধ্যে বর্ষণধারা হিসাবে কোনো না কোনো দিন আমাদের মাথার উপরে এসে পৌঁছাবে। এই বিশ্বাস থেকে এই ইন্টারভিউ দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরও। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।